লেখক সুপ্রিয় ভট্টাচার্যের অনুতাপ। 2টো বেজে গেছে। টিফিন করব ভাবছি, ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করছে। অসময় মা ফোন করলো কেন ভেবে ফোনটা ধরে বললাম, বলো। মনে হলো মা একটু দম নিয়ে বলল, বুকের বাঁদিকে একটু ব্যথা ব্যথা করছে। সরবিট্রেট কি মুখে দেব? আর কোনো অসুবিধা হচ্ছে? ব্যথাটা কি খুব বেশি? বলেই বললাম, আচ্ছা ঠিক আছে, একটা মুখে নাও, আমি রমাদিকে ফোন করে বলছি যদি সে ব্যস্ত না থাকে তোমাকে একটু দেখে যেতে। বলে আবার বললাম, ওষুধটা তুমি মুখে নাও, আমি রমাদিকে ফোন করছি। বলে কলটা কেটে দিয়ে আমাদের অঞ্চলের নতুন মেম্বার রমাদির নাম্বারে ফোন করলাম। ফোনটা বেজে গেল, কেউ ধরল না। কয়েক সেকেন্ড পর আবার ফোন করতেই রমাদি ফোন ধরে বললেন, কি হয়েছে রে দমাল, বারবার ফোন করছিস কেন? মাসিমা ঠিক আছেন তো? বললাম, মা এক্ষুনি ফোন করে বলল বুকে ব্যথা হচ্ছে, তুমি কি একটু মার কাছে যেতে পারবে? রমাদি বলল, তুই কি অফিসে? হ্যাঁ বলে বললাম, তুমি গিয়ে দেখো, যদি অসুবিধা বোঝো আমাকে ফোন করো, আমি চলে আসব। 10 মিনিট পর রমাদি ফোন করে বললেন, মাসিমা খুব ঘামছেন, আমি হসপিটালে নিয়ে চললাম, তুই তাড়াতাড়ি আয়। টেবিল গুছিয়ে অফিসারের ঘরের ভেজানো দরজাটা ঠেলে উঁকি দিয়ে দেখলাম উনি এজেন্টদের নিয়ে মিটিং করছেন। অফিসার আমাকে দেখে বললেন, তমালবাবু কিছু বলবেন? বললাম, স্যার মাকে হসপিটালে ভর্তি করতে হবে, আমি চললাম, আপনি একটু সামলে নেবেন। বলে দরজাটা আবার ভেজিয়ে নিচে নেমে এসে অফিস বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম শিয়ালদাগামী বাস ধরব বলে। 2:50 শিয়ালদা হাসনাবাদের ট্রেনটা দেখলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। পিছন দিকে বেশি ভিড় দেখে সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম 6 নম্বর বগিটা একটু ফাঁকা, দুটো একটা বসার সিট তখনও খালি। তাড়াতাড়ি উঠে একটা সিটে বসে রমাদিকে ফোন করে বললাম, মা কেমন আছে? আমি ট্রেন ধরেছি, আসছি। রমাদি বলল, অত তাড়াহুড়ো করতে হবে না, তুই ধীরে সুস্থে আয়, ডাক্তার স্যালাইন আর ইঞ্জেকশন দিয়েছে, এখন মাসিমা ঘুমাচ্ছেন। বললাম, রমাদি তুমি না থাকলে যে কি হতো। রমাদি বলল, ফাজলামি করিস না, তোর জন্যই তো তোর মায়ের আজ এই অবস্থা। বলে ফোনটা কেটে দিল। একটু নিশ্চিন্ত হয়ে ফোনটা পকেটে রেখে ব্যাগটা উপরের বাঙ্কারে কোনো রকমে ঠেলে ঠুলে রেখে বসলাম। ট্রেনটা ছাড়তেই ভিড়ের চাপ আর ঠেলাঠেলি শুরু হয়ে গেল। ভিড় ঠেলে একজন ছোলা বাদাম বিক্রেতা সামনে এসে দাঁড়ালো। টিফিনটা করা হয়নি বলে 1 প্যাকেট বাদাম কিনে খেতে শুরু করলাম। এমনিতেই খিদে পেয়েছিল। 3 দিন ধরে মার শরীরটা খারাপ থাকায় আমি নিজেই সকালে উঠে ডিম আলু সিদ্ধ করে ফ্যানে ভাতের সাথে খেয়ে মার জন্য ওই একই খাবার হাঁড়ির মধ্যে ঢাকা দিয়ে রেখে সকাল 8টার ট্রেনটা ধরতে বেরিয়ে পড়ি। অফিসে থাকলে এই সময় ক্যান্টিনে গিয়ে টিফিনটা করতে পারতাম, কিন্তু তাড়াহুড়োতে সে আর করা হয়নি। বাদাম খাওয়া শেষ করে জল খাবো বলে উপর থেকে ব্যাগটা সবে নামিয়েছি। ট্রেনটা দমদমে এসে থামল। শুরু হলো আরেক প্রস্থ ঠেলাঠেলি। 2 ঢোক জল খেয়ে বোতলটা সিটের উপর রেখে ব্যাগটা আবার উপরে রাখবো বলে উঠে দাঁড়াতে যাব। দেখলাম ভিড়ের মধ্যে দিয়ে, দাদা একটু চাপুন, ভেতরে যেতে দিন। বলে ঠেলতে ঠেলতে উস্কো খুস্কো চেহারার তপতি এগিয়ে আসছে। 4 বছর পর তপতির বিধ্বস্ত চেহারা দেখে আমি যতটা না অবাক হয়েছি, তার থেকেও বেশি অবাক হয়েছে তপতি নিজে, তাকে এই অবস্থায় দেখে ফেলেছি বলে। ডান দিকের চোখের নিচটা ফোলা কালশিটে দাগ, চোখটা লাল, কপাল ফোলা, দেখে মনে হচ্ছে আঘাতের চিহ্ন। সিটের উপর থেকে বোতলটা হাতে নিয়ে বললাম, বস। মাথাটা নিচু করে সিটে বসে কাপড়টা পিঠের উপর দিয়ে ঢাকার সময় দেখলাম তপতির পিঠের উপরেও কালো লম্বা দাগ। খারাপ লাগলো, সেই সঙ্গে চোখ দুটো কুঁচকে দাঁতে দাঁত চেপে নিজের অজান্তেই বলে ফেললাম, এইভাবে একজন মহিলাকে কেউ আঘাত করতে পারে? সে কি মানুষ নাকি অন্য কিছু? তপতি কিছু না বলে মুখটা উঁচু করে আমার দিকে তাকালো। দেখলাম চোখে জল। হাতে থাকা জলের বোতলটা তপতির দিকে বাড়িয়ে দিলাম। ইতস্তত করে বোতলটা হাতে নিতেই আমি তপতির সামনে থেকে ভিড় ঠেলে উল্টো দিকের দরজার দিকে ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ালাম। যে তপতিকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, তাকে আজ এই অবস্থায় দেখতে হবে সেটা কখনো কল্পনাতেও ভাবিনি।
আমি তমাল, বোন মিলি আর মাকে নিয়ে আমরা তপতিদের পাড়াতেই থাকতাম। বাবা মিলিটারিতে চাকরি করতেন। জঙ্গিদের সাথে এনকাউন্টারে তিনি মারা যান। যেদিন তিনি মারা যান ঠিক তার 1 সপ্তাহ আগে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল। ভালো নাম্বার পেয়ে পাশ করেছিলাম বলে বাবা বলেছিলেন মাসখানেকের মধ্যে 1 সপ্তাহের ছুটি নিয়ে বাড়ি আসবেন। সেই তিনি এলেন, তবে জাতীয় পতাকায় মুড়ে। বাবার শরীরটা কফিনের মধ্যে করে যখন বাড়িতে এলো, সারা গ্রামের মানুষ সেদিন আমাদের একতলা বাড়িটার সামনে হাজির হয়ে বাবাকে শেষ বিদায় জানাতে এসেছিল। সেদিন মাকে সামলাতে পাড়ার কাকিমা জেঠিমারা ধরে রাখলেও চোখের জল ফেলা ছাড়া আমাদের আর কারো কিছু করার ছিল না। গ্রামের মেম্বার তপতির বাবাও কফিনের উপর ফুলের মালা দিয়ে বলেছিলেন, তমাল আর মিলির পড়াশুনোর থেকে শুরু করে এই পরিবারের দেখভাল আমরা পঞ্চায়েত থেকেই করব। সেদিন উনি সবার সামনে কথাগুলো বলেছিলেন ঠিকই, কিন্তু বাস্তবে কিছুই করেননি। উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার ছিল বলে কয়েকটা টিউশনি জোগাড় হয়েছিল। বাবার মৃত্যুর পর পাওয়া টাকাগুলো মায়ের নামে ব্যাংকে ফিক্সড করে তার ইন্টারেস্টে আর টিউশনির টাকায় আমাদের পড়াশোনা সমেত সংসারের যাবতীয় খরচ চলতে লাগলো। বোন ক্লাস 9-এ পড়লেও একই পাড়ায় কাছাকাছি থাকি বলে আগে থেকেই বোনের সাথে মাঝে মধ্যে আমাদের বাড়িতে তপতি আসতো। একে মেম্বারের মেয়ে, তার উপর বড়লোক। মা তাকে বসতে বললে সে বলতো, না ঠিক আছে, এই মিলির সাথে কথা বলে চলে যাব। সেই তপতি আমার উচ্চ মাধ্যমিকের পর থেকে আমাদের বাড়িতে এসে কখনো মিলি, কখনো মায়ের সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে সময় কাটাতো আমার অপেক্ষায়। আমি টিউশনি পড়িয়ে ফিরলে একটা বই হাতে নিয়ে আমার কাছে এসে বলতো, এটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও না, বলে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতো। তাকে বলতাম, তুই কিন্তু আগে এরকম ছিলিস না, যত বড় হচ্ছিস তত তোর চোখ মুখের চেহারা পাল্টে যাচ্ছে। মনে রাখিস, সামনের বছর তোর কিন্তু মাধ্যমিক। পড়াশোনাটা ঠিক করে কর। বল কোনটা বুঝতে পারছিস না। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বইটা খুলে একটা চ্যাপ্টার দেখিয়ে বলতো, এইটা বুঝিয়ে দাও। বাধ্য হয়ে তাকে বলতাম, ঠিক আছে, তুই চেয়ারটায় বস, আমি এখানে দাঁড়িয়ে তোকে বুঝিয়ে দিচ্ছি। ট্রেনটা বারাসাত প্ল্যাটফর্মে ঢুকতে লাগলো। বেশ কিছু প্যাসেঞ্জার নামবে বলে সামনের দরজার দিকে এগিয়ে যাওয়াতে জায়গাটা একটু ফাঁকা হলে ব্যাগটা বুকের কাছে চেপে দরজার প্যাসেজের গায়ে হেলান দিয়ে ভিতরের দিকে তাকিয়ে দেখি তপতি আমার দিকে তাকিয়ে আছে। চোখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে মনে পড়তে লাগলো, বিয়ের আগেও তপতি এইভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে তপতি যখনই আমার সামনাসামনি হতো মুখ টিপে হেসে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করত সে আমাকে পছন্দ করে। মাঝে মধ্যে আমি যখন ঘরে বসে পড়তাম তখন সে আমার বই খাতা এমনকি জামা প্যান্টও গুছিয়ে রেখে দিত আর আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। আমি তার মনের কথা বুঝলেও না বোঝার ভান করে এড়িয়ে যেতাম, কারণ প্রথমত ওরা বড়লোক, আর দ্বিতীয়ত তপতির বাবা আমাদের ঠিক পছন্দ করতো না। তপতি সেটা জানা সত্ত্বেও মা বোনের সাথে রান্নাঘরে বসে মায়ের হাতের রান্না খেতে খেতে বলতো, আমাকে এইরকম রান্না শিখিয়ে দাও না, বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি ননদকে রান্না করে খাওয়াবো। কলেজে যেতেই তপতি যেন খোলস ছেড়ে বেরিয়ে এলো। আমার কলেজের শেষের কটা দিন, তারও কলেজ জীবন শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে। বইয়ের দরকার ছিল বলে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম, পিছন থেকে তপতি বলল, তমালদা দাঁড়াও, কথা আছে। ঘুরে শাড়ি পরা তপতিকে দেখে ভালো লাগলেও ওকে বুঝতে না দিয়ে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। তপতি আমার সামনে এসে মুখের দিকে তাকিয়ে সরাসরি বলল, এদিক ওদিক না দেখে আমাকে দেখতে কেমন লাগছে সেটা বলো। ঢোক গিলে তপতির চোখের দিকে তাকিয়ে বললাম, ভালোই লাগছে। সে যেন জানতো আমি এই উত্তরটাই দেব। একদম দেরি না করে বলল, তাহলে তাড়াতাড়ি একটা চাকরির চেষ্টা করো যাতে আমি তোমার হতে পারি, তা না হলে বাবা আমার বিয়ে দেবে বলে ঠিক করছে। আমি কিন্তু তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তপতি যে বিয়ের কথা এইভাবে বলতে পারে সেটা ভেবে একটা ঝটকা খেয়ে তাকে বলতে যাচ্ছিলাম, সেটা হয় না, তোর বাবা। তার আগেই সে বলল, আমি যে তোমায় পছন্দ করি, ভালোবাসি, সেটা আমার মা জানে, কিন্তু বাবাকে বলতে পারছে না। তোমাদের এমনিতেই বাবা খুব একটা পছন্দ করে না, তার উপর বেকার ছেলের সাথে বিয়ের কথা বললে তো বাবা একদমই মানবে না, উল্টে মাকে হয়তো বকাঝকা করবে।
বলে আরও একটু এগিয়ে এসে এই প্রথম আমার হাতটা টেনে নিয়ে সেটা ধরে সে বলল, তুমি একটা চাকরি পেলেই মা বাবাকে বিয়ের কথাটা বলতে পারবে, হয়তো তখন বাবা মানতেও পারে। আমার জন্য না হয় একটু বেশি করে চেষ্টা করো। বলে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য ঘুরতেই বললাম, তোর বাবা যখন আমাদের পছন্দ করে না জানিসই, তখন আমাকে এসব কেন বলছিস? সে আমার দিকে আবার ঘুরে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি। অন্য কাউকে বিয়ে করতে হলে আমি মরে যাব। কথাগুলো বলতে বলতে তার টানা টানা বড় বড় চোখ দুটোর মধ্যে জল টলমল করতে লাগলো। কথাগুলো বলে ঠোঁট চেপে একটু হাসার চেষ্টা করে দু চোখ ভরা জল কাপড়ের আঁচল দিয়ে মুছতে মুছতে সে চলে গেল। তপতির এই রূপ আগে কখনো দেখিনি। ও চলে যাচ্ছে দেখেও ওর দিকে তাকিয়ে আছি, অথচ বলতে পারছি না, ওরে আমিও তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু বলতে পারি না, কারণ পরিস্থিতি আমার অনুকূলে না। যদি তোর বাবা জানতে পারে আমি তোকে পছন্দ করি, ভালোবাসি, তাহলে হয়তো আমাদের গ্রামে থাকাটাই মুশকিল হয়ে যাবে। গ্র্যাজুয়েশনের পর 13 মাস হয়ে গেছে, একটার পর একটা ইন্টারভিউ দিয়ে চলেছি, চাকরি তখনও পাইনি। তপতি তখন সেকেন্ড ইয়ারে পড়ে। তার বাবার অজান্তে আমাদের বাড়িতে আসে, মা বোনের সাথে কথা বলে আমার খোঁজ নিয়ে চলে যায়। সেদিন যুব কল্যাণ দপ্তর থেকে খবরের কাগজ মারফত চাকরির যত খোঁজ খবর আছে সেগুলো নিয়ে বাড়িতে ফিরছি। ঢালাই রাস্তা ছেড়ে আমাদের বাড়ির সামনে কাঁচা রাস্তাটার উপর যখন উঠছি, তখন তপতি আমাদের বাড়ির দিক দিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, বাবা আমার বিয়ে পাকা করে ফেলেছে ঠাকুরপুকুরে। ছেলে নাকি বড় ব্যবসা করে। 15 দিন পর আমার বিয়ে। তুমি কিছু বলবে না? বুকের মধ্যে গির্জার ঘণ্টার মতো ঢং ঢং করে বাজলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তার সামনে বললাম, ভালো তো, তবে কাকাবাবুর উচিত ছিল তোর গ্র্যাজুয়েশন হওয়া পর্যন্ত অপেক্ষা করা। ততদিনে আমারও হয়তো একটা হিল্লে হয়ে যেতে পারত। সে বলল, অতই যদি তোমার মনের জোর থাকে, চাকরি তুমি পাবেই, তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো না। বললাম, মা বোনকে ফেলে স্বার্থপরের মতো পালিয়ে যাব? না, সেটা আমি একজন দেশের শহীদ সৈনিকের ছেলে হয়ে করতে পারি না। আমি অপেক্ষা করতে পারি, চাকরি পেলে মাথা উঁচু করে তোর বাবার কাছে গিয়ে তোকে চাইব। সে কটাক্ষ করে বলল, তাহলে যাকে মন দিলাম সে অপেক্ষা করুক, আর যাকে চিনি না জানি না সে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক, আর তুমি দাঁড়িয়ে দেখো। যাও যাও, তুমি ঘরে যাও। বলে তপতি কাঁচা রাস্তা ছেড়ে পাকা রাস্তা ধরে বাড়ি ফিরতে লাগলো। কষ্টে বলে ফেললাম, আমাকে কাঁচা রাস্তায় দাঁড় করিয়ে পাকা রাস্তায় উঠে পড়লি। তপতি একবার পিছন ফিরে তাকালো, দেখলাম তার চোখে জল, কিন্তু তপতি দেখতে পেল কি না জানি না, ওর বিয়ের কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। সেই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছিল। আস্তে আস্তে চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল। ধুমধাম করে তপতির বিয়ে হয়ে গেল। এলআইসিতে অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউতে ডাক পেলাম। 6 মাসের মধ্যে সৈনিকের ছেলে বলে চাকরিটা হয়ে গেল। ট্রেনিংয়ের পর খড়গপুর পোস্টিং হয়েছিল, সেখানে 3 বছর কাটিয়ে 1 বছর হলো বেলেঘাটায় এসেছি। 2 বছর আগে বোনের বিয়ে দিয়ে দিয়েছি। তবে নিজের বিয়েটা আর করে ওঠা হয়নি। যে তপতিকে ভালোবেসে আজও বিয়ে করিনি, তাকে আজ এই অবস্থায় দেখে নিজের উপরই রাগ হতে লাগলো। এখন মনে হচ্ছে সেদিন ওকে নিয়ে পালিয়ে গেলেই বোধহয় ভালো হতো। পিছন থেকে তপতি বলল, বাইরের দিকে তাকিয়ে কি ভাবছো, নামবে না? ট্রেন তো বসিরহাটে ঢুকছে। ঘুরে বললাম, অন্যমনস্ক ছিলাম বলে বুঝতে পারিনি, চলো নামবো। ট্রেন থেকে নেমে তপতিকে বললাম, একটা টোটো রিজার্ভ করে দিচ্ছি, তুমি বাড়ি যাও। তপতি বলল, তুমি যাবে না? পকেট থেকে ফোনটা বার করে রমাদিকে ফোন করতে করতে বললাম, না, মা হসপিটালে আছে, সেখানে যাব। তপতি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কেন, মায়ের কি হয়েছে? বললাম, গত 3 দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, আজ হঠাৎ একটু বেশি খারাপ করায় রমাদি নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। তপতি বলল, রমাদি বলতে গোপাল জেঠুর বড় মেয়ে রমাদির কথা বলছো, যে এখন আমাদের গ্রামের মেম্বার? বললাম, হ্যাঁ। ওদিক থেকে রমাদি ফোনটা ধরে বলল, তুই কি এসে গেছিস? বললাম, স্টেশনে নেমেছি, মিনিট 15-র মধ্যে হসপিটালে পৌঁছে যাব।
তুমি কি এখনও আছো? রমাদি বলল, হ্যাঁ, এখানে আমাদের গ্রামের আরও 2টো পেশেন্ট ভর্তি ছিল, তাদের সাথে দেখা করে তোর জন্য অপেক্ষা করছি। তুই এলে আমি চলে যাব। ঠিক আছে, আমি হসপিটালে পৌঁছিয়ে তোমাকে ফোন করব। বলে ফোনটা কেটে দিয়ে তপতিকে টোটোতে তুলে দেব বলে একজন টোটো চালকের সাথে কথা বলছি। তপতি পাশ থেকে বলল, আমি আগে হসপিটালে যাব তোমার মাকে দেখতে। তপতির মুখের দিকে তাকিয়ে বললাম, এই অবস্থায় না যাওয়াই ভালো। সে বলল, কেন? মুখের উপর মারের দাগগুলো সবাই দেখবে বলে? দেখুক না, আমার কোনো অসুবিধা নেই। মনের আর কাপড়ে ঢাকা সারা শরীরের দাগগুলো তো কেউ দেখতে পাচ্ছে না। আমি যাতে ভালো থাকি তার জন্য ব্যবসাদার বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছিল না। মাকে সব দেখাবো, তা না হলে বাবা জানবে কি করে তার মেয়ে 4 বছর ধরে কেমন ছিল। কোনো কথা না বলে হসপিটালে যাওয়ার জন্য একটা টোটো রিজার্ভ করে ওকে বললাম, বসো। সবে টোটোটা ছেড়ে মেন রাস্তায় ওঠার মুখে জ্যামে দাঁড়িয়েছে। তপতিকে জিজ্ঞাসা করলাম, কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য তোমার স্বামী তোমার গায়ে হাত তুলল? তপতি সামনের দিকে তাকিয়ে কিছু সময় চুপ করে থেকে বলতে লাগলো, বিয়ের 6 মাসের মধ্যে জানতে পারলাম বিকাশ জমি আর প্রমোটিংয়ের ব্যবসার আড়ালে মেয়ে পাচারের ব্যবসাও করত। শাশুড়ি মাকে সেটা বলতেই তিনি আমাকে বললেন, আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ, আর কারোর সাথে যাতে কিছু বলতে না পারি তার জন্য ফোনটা নিয়ে নিলেন। এই নিয়ে বিকাশের সাথে কথা বলতে গেলে সেদিনই সে প্রথম আমার গায়ে হাত তুলে বলেছিল, এই কথা যদি বাইরে যায় তাহলে তোকেই বিক্রি করে দেব। সেই থেকে আমাকে একটা ঘরে বন্ধ করে রেখে দিত। সে মাঝে মধ্যেই রাতে বাড়ি ফিরত না, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়ের সাথে রাত কাটাতো। যেদিন বাড়ি থাকতো আমি তার কথা না শুনলে লাঠি দিয়ে মারত। সেই সঙ্গে চলতো আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার। 3.5 বছর ধরে একটা ঘরে বন্ধ থাকার পর আজ সকালে হাতে একটা লাঠি নিয়ে বিকাশ বলতে এসেছিল, আমার সাথে বাবা মা যোগাযোগ করতে পারছে না বলে কাল বাবা আসবে আমার সাথে দেখা করতে। তখন যেন আমি ফ্রেশ হয়ে ভালো দামি কাপড় গয়নাগাটি পরে বাবার সামনে আসি। তার ব্যাপারে মুখ খুললে বাবাকে সমেত আমাকে মেরে অ্যাক্সিডেন্টের নাম করে চালিয়ে দেবে। কথাটা শুনে আমার কী যে হলো, বিকাশকে আচমকা একটা ধাক্কা দিয়ে ঘরের বাইরের দিকে ছুট দিলাম। বিকাশ নিজেকে সামলিয়ে হাতের লাঠিটা দিয়ে মাথায় মারতে চেয়েছিল, সেটা মাথায় না লেগে পিঠের উপরে লাগে। টাল সামলাতে না পেরে পড়ে যাই। সেখান থেকে মাথার চুল ধরে টেনে তুলে মুখের ডান দিকে ঘুষি মারে। ঘুষি খেয়ে টেবিলের উপরে পড়ে দেখি সামনেই ফল কাটার ছুরিটা আছে। সেটা তুলে নিয়ে বিকাশের সামনে ধরতেই সে দাঁড়িয়ে যায়। আমি ছুরি হাতে বাড়ির মেইন দরজা খুলে ছুরিটাকে বাইরে ফেলে সোজা ঠাকুরপুকুর থানায় গিয়ে সব জানিয়ে এফআইআর করি। থানার আইসি বললেন, আমরা এখনই গিয়ে ওদের অ্যারেস্ট করছি, কিন্তু আপনি কি করবেন? ওনাকে বললাম, আমি বসিরহাটে বাপের বাড়ি যাব। অফিসার আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে পকেট থেকে 100 টাকা বার করে দিয়ে বললেন, রাস্তায় এটা আপনার লাগবে, রাখুন। বললাম, 50 টাকা দিন, 100 টাকা লাগবে না। অফিসার বললেন, আপনার বসিরহাটের ঠিকানা আর বাবার ফোন নম্বরটা লিখে দিন, প্রয়োজন হলে আমরা যোগাযোগ করব। থানার গাড়ি মেট্রো স্টেশনে পৌঁছে দিয়েছিল। হসপিটালে পৌঁছিয়ে রমাদিকে ফোন করে বললাম, দিদি তুমি কোথায়? রমাদি বলল, তুই ফিমেল ওয়ার্ডে চলে আয়, আমি ওখানে আছি। ফিমেল ওয়ার্ডে গিয়ে দেখি মা বেডে হেলান দিয়ে রমাদির সাথে কথা বলছেন। আমার সাথে তপতিকে দেখে রমাদি বলল, ওকে কোথায় পেলি? তপতি কাছে যেতে রমাদি তপতির মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। মা বলল, তপা তুই কোথায় পড়ে গিয়েছিলিস? তপতি নির্দ্বিধায় বলল, পড়ে যায়নি, স্বামী মেরেছে। মা যেন আঁতকে উঠে বলল, সে কি, তোর মতো একটা মেয়েকে কেউ মারতে পারে? রমাদি প্রসঙ্গ ঘোরানোর জন্য আমাকে বলল, মাসিমাকে কালকে 11টার পর ছেড়ে দেবে, তুই এসে নিয়ে যাস। বলে তপতিকে বলল, যদি কিছু মনে না করো একটা কথা বলবো। তপতি ঘাড় নাড়ালে রমাদি বলল, যে স্বামী তার স্ত্রীর গায়ে হাত তোলে তাকে ডিভোর্স দিয়ে বাড়িতে বাবা মায়ের কাছে থাকা অনেক ভালো। বলে রমাদি চলে গেল। রমা ঠিক বলেছে, এদিকে আমার কাছে আয়। তপতি কাছে যেতে মা তাকে বলতে লাগলো, তুই আর ওই মুখ পোড়ার কাছে যাসনি, তোর বাবা মায়ের কাছে থাক। তারা যদি আপত্তি করে তুই আমার কাছে চলে এসে আমার মেয়ে হয়ে থাকবি।
তপতি আর নিজেকে ধরে রাখতে পারল না। মায়ের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু আমার বাবা সেটা হতে দেয়নি। ওঠ মা, ওঠ, কাঁদিস না। তোর বাবা বললেই তো হবে না। উপরওয়ালা যা ঠিক করে রেখেছেন তার বাইরে কিছুই হবে না। তোর জীবনে গ্রহণ লেগেছিল, আজ তোর জীবন থেকে সেই গ্রহণ ছেড়ে গেল। মাকে বললাম, রাতে তুমি কি খাবে বলো, নিয়ে আসি। মা বলল, আমার জন্য ব্যস্ত হতে হবে না, হসপিটাল থেকে যা দেবে তাই খাবো। তুই কাল সময় মতো এসে আমাকে নিয়ে যাস। ভিজিটার্স আওয়ার বোধহয় শেষ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে। তোরাও যা। যাবো বলে দুপা বাড়িয়েছি। মা বলল, শোন, তপাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে তারপর ঘরে ঢুকবি। বললাম, ঠিক আছে। পুলিশ 498A কেসটার সঙ্গে অ্যাটেম্প টু মার্ডার কেসটাও জুড়ে দিয়েছিল বলে বিকাশ এবং বিকাশের মা অ্যারেস্ট হয়েছিল। বিকাশের উকিল তপতিদের বাড়িতে এসে 25 লক্ষ টাকার বিনিময়ে কেসটা তুলে নিতে বলেছিল। তপতি বলেছিল, টাকা আমার লাগবে না, আগে ডিভোর্স দিতে হবে, তারপর আমি ভেবে দেখব কেস তুলব কি তুলব না। ডিভোর্স পেতে পেতে প্রায় 5 মাস হয়ে গেল। তপতি কেসটা তুলে নিলেও পুলিশ তদন্ত করে বার করেছে বিকাশ মেয়ে পাচার চক্রের সাথে জড়িত ছিল। তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জানতে চাইছে এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেছে। তপতির বাবা মায়ের কাছে এসে খুব করে অনুরোধ করে গেছেন তার মেয়েটাকে পুত্রবধূ হিসেবে এই বাড়িতে একটু জায়গা দেওয়ার জন্য। মা কথা দিয়েছেন সামনের বৃহস্পতিবার তপতিকে পুত্রবধূ করে ঘরে তুলবেন বলে। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।